প্রথমে আমরা গতকালকের ক্লাসে আমরা মেশিন লার্নিং এর বেসিক সম্পর্কে অনেক পড়ছি, অনেক দেখেছি এবং বিভিন্ন অ্যালগোরিদম সম্পর্কে জেনেছি এবং ওইগুলোর উপর ডিপেন্ড করে কিছু বেসিক কোড করারও চেষ্টা করা হয়েছে আমাদের। সো আমরা কালকে সুপার যা এটা জানছি যে মেশিন লার্নিং এর অ্যালগোরিদমটা কয় প্রকার, কি কি আছে না আছে এবং কোনটা কিভাবে কাজ করে, এগুলোর হালকা বেসিকটা জানছি। আজকে আমি সেই সেই আগের ক্লাস থেকেই ধরেন শুরু করতেছি আবার। মানে আমরা আজকে লিনিয়ার রিগ্রেশন ইন মেশিন লার্নিং এইখান থেকে, মানে গত ক্লাসে লাস্টের দিকে আমরা যে কোডটা দেখেছি, আজকে সেখান থেকেই ধরেন আমরা শুরু করতেছি। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল হচ্ছে আচ্ছা। লিনিয়ার রিগ্রেশন ইন মেশিন লার্নিং। লিনিয়ার রিগ্রেশন এটা জানার আগে আমাদেরকে জানতে হয় রিগ্রেশনটা কি। এটা আমরা গত ক্লাসে জেনেছি, মনে আছে কিনা জানি না। লিনিয়ার রিগ্রেশনটা কি এটা কি মনে আছে? রিগ্রেশন, ওকে। সো প্রথমত হচ্ছে একটু রিগ্রেশন। explain করে এখন বললে ভুল হবে কিনা। জি, আচ্ছা, বুঝতে পারিনি আসলে আমি। সো আমরা যদি লিনিয়ার রিগ্রেশনের কথা বলতে যাই, লিনিয়ার রিগ্রেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মেশিন লার্নিং অ্যালগোরিদম। ইটস দ্য স্ট্যাটিক method to use perform analysis. Linear regression is make the predict of রিয়েল নিউমেরিক্যাল ভ্যালুস। যেমন আমরা এর আগে বলেছি, আমরা কোনো সেল করতে যাই, কোনো কিছু বিক্রি করতে যাই, যেমন একটা কার শোরুমে কার আছে, কারের মডেল নাম্বার আছে, কারের প্রাইস আছে, কত দামে কেনা হয়েছে, কত দামে বিক্রি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এইটা একটা কার শোরুম থেকে শুরু করে একটা মুদি দোকানও হতে পারে এবং ইত্যাদি যত ধরনের প্রকারের বিজনেস রিলেটেড জিনিসগুলো আছে সবগুলোর সাথে এটা জড়িত থাকতে পারে। সো আমরা যদি কোনো কিছুর যদি এইভাবে এই নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে যদি আইডেন্টিফাই করতে যাই, ওইটাকে ট্রেন করতে যাই, ওইখান থেকে কিছু বের করতে যাই, তখন আমাদেরকে সর্বপ্রথম মনে রাখতে হবে লিনিয়ার রিগ্রেশন ইজ দ্য বেস্ট অপশন ইন দ্য মেশিন লার্নিং অ্যালগোরিদম। সো লিনিয়ার রিগ্রেশন অ্যালগোরিদমটা showing the linear relationship between the dependent and one of the more independent variables. Two type of variables. So first of all independent and another is uh, first of all dependent and second is independent. So this is the two type of variable, hence the calling the linear regression science. Linear regression showing the linear relationship. লিনিয়ার রিগ্রেশন সবসময় কি করে, একটা রিলেশনশিপ শো করে। এখানে আমরা গতকালকে যেটা বলছি, আমার -1 থেকে 1 এর মধ্যে এর এইটা হচ্ছে তার লিনিয়ার রিগ্রেশনের একটা রেঞ্জ। এই রেঞ্জের মধ্যবিন্দু কত, আমাদের জিরো। জিরো যদি হয় তার মানে হচ্ছে তারা এখানে রিলেশনশিপে আছে। যদি আমার 1 হয় এবং 1 হয় তাহলে আমার রিলেশনশিপটা বিল্ডিং ভালো নেই। আর যদি আমার -1-এ যায় তাহলেও রিলেশনশিপটা আমার বিল্ডিং এর মধ্যেই আছে। কিন্তু আমার বেস্ট একুরেসি ধরা হয় এখানে কাকে, জিরোকে, কারণ জিরো ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অফ দ্য রিলেশনশিপ প্রেডিক্ট। সো ডেভেলপমেন্ট ভেরিয়েবলের জন্য আমরা যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে নিয়ে কাজ করতে যাই, তখন দ্য লিনিয়ার রিগ্রেশন মডেল প্রোভাইড দ্য স্টপেজ দ্য স্ট্রিং দিস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবল কনসেন্ট অ্যান্ড দ্য গ্লোয়িং ইমেজ। ধরেন আমরা এই ইমেজটা দেখে একটু জিনিস বলতে চাই। ধরেন নিচেরটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নিচেরটা যেটা থাকে সেটা সেটা হচ্ছে ধরেন আমাদের একটা জিনিস, একটা প্রোডাক্ট নাম, প্রোডাক্টের কি একটা নাম্বার, যা আমার গাড়ি এই প্রোডাক্টের কি পরিমাণ আছে, ওই প্রোডাক্টে ধরেন আমি সিরিয়ালটা সিকোয়েন্সটা দিলাম, কত থেকে শুরু হবে কত থেকে শেষ যাবে সেটা আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে এক্স এক্সিস এ রাখবো। এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওই প্রোডাক্টের স্যালারি মানে প্রাইসটা কেমন হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে, সেটা তো আমার জিনিসের উপর ডিপেন্ড করবে। সো জিনিসের উপর ডিপেন্ড করে আমার এখানে কি আসবে, স্যালারি রেঞ্জের যে সিরিয়ালটা আসবে। এই কারণে এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কারণ ও তো কারো জিনিসের উপর নির্ভর করে ও হচ্ছে না, ওর উপর নির্ভর করে অন্যরা হচ্ছে। সো এইখানে দুইটা জিনিসে আমার ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট দুইটা ভ্যালু যখন আমরা এখানে বসাবো, বসানোর পরে আমার লিনিয়ার রিগ্রেশনের কাজ হচ্ছে আপনার লিনিয়ার রিগ্রেশন এদের যে ভ্যালুগুলো আছে এদের মাঝখানে এমন একটা পয়েন্ট তৈরি করা, যে পয়েন্টের মানে বোঝানো হবে যে কোন ভ্যালুগুলো আমার এই জিনিস অনুযায়ী ভালো আছে আর কোন জিনিসগুলো আমার জিনিস অনুযায়ী ভালো না, ওই জিনিসটা আমার এখানে শো করবে। সো এইটার জন্য আমরা গতকালকে একটা সূত্র দেখেছিলাম, যেটা ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি, মনে আছে?
এইখানে লিনিয়ার রিগ্রেশনের সূত্রটাকে একটু ভিন্নভাবে এখানে দেওয়া হয়েছে। সো আমরা এই ভিন্নটাকে না দেখে আমরা যেভাবে চিন্তা করেছিলাম ওই জিনিসটাই আমরা একটু মাথায় রাখি। কারণ আমাদের ওই জিনিসটাই আমাদের কি ভ্যালুয়েবল এবং বেশি কাজ করে। এইটাও কিন্তু আমাদের সেম জিনিসটা A1 আর এক্স দেখেন, ওয়াই আছে, এক্স আছে এবং এ আছে, আর হচ্ছে বি এর জায়গায় এখানে বিটা দিছে, এটা বিটা চিহ্নই তো না? আচ্ছা, যে চিহ্নই দিছে উল্টা 3 দিয়ে রাখছে, কি চিহ্ন মনে নাই আসলে। এবং এগুলা কোনটা কি হিসেবে কাজ করে, এই যে র্যান্ডম ইরর চেকারের জন্য এটা কাজ করে, ঠিক আছে। আমাদের এখন আসেন আমাদের টাইপ অফ লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশনের মধ্যেও কিছু টাইপ আছে, যেটা গতকালকে সম্পূর্ণ আমরা এক্সপ্লেন করি নেই এগুলো হয়তো। লিনিয়ার রিগ্রেশনের মধ্যে কি কিছু টাইপ আছে, একটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন আর একটা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। সো সিম্পল লিনিয়ার রিগ্রেশন হচ্ছে আপনার ইন সিগন্যাল independent variable used to product the value of the numerical dependent variable and such a linear regression algorithm called simple linear regression. এইখানে আপনি যদি এইটাকে একটু আমরা ইগনোর করে আমরা একটু অন্যভাবে এটা এক্সপ্লেন করার চেষ্টা করি। যদি সিম্পল সিম্পল লিনিয়ার রিগ্রেশন ধরেন আপনার কাছে দুই টাইপের ভেরিয়েবল আপনার কাছে আছে, টু টাইপ অফ ভেরিয়েবল ইউ হ্যান্ড। সো এইখানে আপনার একটা হচ্ছে আপনার প্রোডাক্ট আইডি, একটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস। একটা হচ্ছে প্রোডাক্ট আইডি আর একটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস। So what is a product ID? Product ID that's mean product name. Suppose product ID that's mean product name, and another is price. So আমাদের কাছে টু টাইপ অফ ভেরিয়েবল আছে। এই দুইটা টাইপের ভেরিয়েবলের মধ্যে আমরা যখন মানে চেকিং করব আর রিগ্রেশন করব তখন আমরা এটাকে সিম্পল লিনিয়ার রিগ্রেশন হিসেবে কাজ করতে পারি। যেমন গতকালকে আমরা শর্টকাট শর্টের জন্য একটা গ্রাফ এঁকে কেউ ছোট্ট একটা কোড করে দেখেছিলাম, মনে আছে গত ক্লাসে? হ্যালো? হুম। ওইটা হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশন। সো মানে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। আরেকটা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। সো হোয়াট ইজ এ মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন? If more than one independent variable is used to predict the value of numerical dependent variable, the such as linear regression algorithm is called the মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। সো এইটাকে আমরা অ্যাভয়েড করে আমরা আমাদের, যদি আমাদের কাছে এমন একটা ছক আছে বা এমন একটা ডেটা সেট আছে বা এমন একটা শপ আছে, সুপার শপ আছে, এর আগে আমরা প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট নেম টু টাইপ অফ ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করছি। এখন যদি আমার মাল্টিপল টাইপ ভেরিয়েবল হয়, যেমন আমার দোকানে কত টাইপের মাল আছে, কত টাইপের প্রোডাক্ট আছে, ফার্স্ট অফ অল প্রত্যেক টাইপের জন্য আলাদা আলাদা প্রাইস আছে। সো এখানে কিন্তু আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে ধরবেন তখন কিন্তু একটা দুইটা কলামের মধ্যে কাজ শেষ, দুইটা কলাম এবং দুইটা রো এর মধ্যে কাজ শেষ। যখন আপনি মাল্টিপল ভেরিয়েবল মাল্টিপল আইটেম নিয়ে ধরবেন তখন কিন্তু আপনার মাল্টিপল কলাম হবে, মাল্টিপল রো হবে, দ্যাটস ইট, তাই তো? সো তখন আমাদেরকে দেখা যায় যে মাল্টিপল হুম। ভেরিয়েবল যেগুলো আমাদের থাকবে ওইগুলোকে নিয়ে আমরা যে কাজগুলো করব সেটাকে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন বলা হয়। যেখানে আপনার একই সাথে মাল্টিপল প্রোডাক্টকে ট্রেন করতে হবে এবং তাদেরকে প্রেডিক্ট করতে হবে, তাদের থেকে আউটপুটটাকে নিতে হবে এবং সেই আউটপুটের উপর ডিপেন্ড করে গ্রাফে শো করে দেখাতে হবে যে আপনার আউটপুটটা কি পরিমাণে ট্রেনিং লস হচ্ছে বা একুরেসিটা ভালো হচ্ছে ওই জিনিসটা। সো এরপর লিনিয়ার রিগ্রেশনের মধ্যে কিছু লাইন আছে, যে আমরা যে লাইনটা দেব লিনিয়ার রিগ্রেশনের মধ্যে, যে আমরা একটা লাইন দেই, লাইনটা হোয়াট ইজ এ লাইন, লাইনটা কেন দেই, কিভাবে লাইনটা দেওয়া হয়। আমরা তো এটাকে যদি আমরা ওনাদের ইয়েতে বলতে যাই, ইন লাইনার লিনিয়ার শোয়িং দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ডিপেন্ডিং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কল দ্য রিগ্রেশন লাইন, অ্যান্ড রিগ্রেশন লাইন ক্যান শো দ্য টাইপ অফ রিলেশনশিপ। আপনার এই এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এই দুইটার মধ্যবর্তী স্থানে দুইটার মধ্যে যে ভ্যালুগুলো আমাদের থাকবে সেই ভ্যালুগুলোকে আমাদের নিজেদের প্রয়োজন মোতাবেক কোন জিনিসগুলো ভালো হবে, কোন ভ্যারিয়েবল গুলা ভালো হবে না, আবার বা যদি বলতে যায় কোন এক্সপিরিয়েন্সের উপরে কি পরিমাণ স্যালারি পাচ্ছে কি পাচ্ছে না, এই জাতীয় যত ধরনের জিনিস আছে এই সব কিছুকে আমার কোনটা সঠিকভাবে যাচ্ছে কোনটা সঠিকভাবে যাচ্ছে না এটা দেখার জন্য আমাদের কি একটা লাইন প্রিডিক্ট করে আমাদের লিনিয়ার রিগ্রেশন। তো এই প্রেডিক্ট যে লাইনটা করে সেটাকেই বলা হয় রিগ্রেশন লাইন। আর এই রিগ্রেশন লাইন সব সময় কাজ করে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর মাঝখানে। সো দেখেন এইখানে দেখেন লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু a0 প্লাস a1x, এটাকে আপনি এভাবে ধরেন ওয়াই ইকুয়াল টু ax প্লাস বি। সেম আছে কি নাই? আমরা যে গত ক্লাসে হ্যাঁ, করলাম সেই যেটা দেখেছি সেমই আছে, শুধুমাত্র এখানে এ বির পরিবর্তে এখানে A0 এবং A1 টু টাইপ অফ ভেরিয়েবলকে একসাথে ধরা হয়েছে।
সো রিলেশনশিপ আপনি যে কোনো ভাবে বিল্ডিং করতে পারেন। আপনি একটা সূত্র আপনার জানা থাকলে আপনি সূত্রকে আপনি যে কোনো ভাবে মডিফাই করতে পারেন। আপনি এখানে আপনার নিজের মতো ভ্যালু দিতে পারেন, ভেরিয়েবল চেঞ্জ করতে পারেন। এটা কোনো বিষয় না। এরপর আমাদের এটা গেছে কি পজিটিভ লিনিয়ার রিগ্রেশন। সো পজিটিভের সাথে আরেকটা জিনিস আছে নেগেটিভ লিনিয়ার রিগ্রেশন। আরেকটা কি আছে নেগেটিভ linear regression. So what is a negative linear regression? If the depending the variable discover of the y-axis and independent variable in case the x-axis, then such a relationship called the negative relation called the negative linear regression. So আমরা গতকালকে একটা জিনিস দেখছি নেগেটিভ রিলেশনশিপ গুলো কিরকম। আমার এই দাগটা যদি এই কোনো দাগের সাথে সম্পূর্ণভাবে মিলিত না হয়ে এইখানে একটা অক্ষ থেকে এই দিকে যাবে অথবা এই দিকের একটা অক্ষ থেকে এই দিকে যাবে, যদি আমার কোনো দাগের সাথে আমার এখানে এক্সিস্ট না হয়, তাহলে আমার গুড, যেটাকে আমরা কালকে গুড বলছি, এখানে এটাকে কি বলছে পজিটিভ বলছে। সো এখন দাগটা যদি আমার কালকে এইভাবে একটা গেছে, এইভাবে ডাইরেক্ট সোজাসুজি হতে পারে, দাগের সাথে লেগে যেতে পারে, এইভাবে যদি কোনো ধরনের মানে ইন কেস যদি এরকম কোনো আউটপুট আমাদের আসে, তার মানে আমাদেরকে বুঝতে হবে আমার এইখানে নেগেটিভ লিনিয়ার রিগ্রেশনশিপ মানে রিগ্রেশনটা কাজ করতেছে, এখানে রিলেশনশিপটা আমার নেগেটিভ হয়ে আছে। তার মানে আমার ডেটা সেটের মধ্যে কোনো না কোনো প্রবলেম আছে অথবা আমার ডেটা কালেকশনের মধ্যে কোনো একটা প্রবলেম আছে। আর এই জিনিসটা আসলে ম্যাক্সিমাম টাইমে এই জিনিসটা আসে না। এই জিনিসটা আসে কখন, যখন আমাদের নিজেদের ভুলের কারণে ডেটা সেটের মধ্যে আমরা কোনো প্রবলেম ক্রিয়েট করি। কারণ আপনি অবশ্যই একটা অ্যালগোরিদম ডেভেলপ করার আগে আপনার সবকিছু প্রপারলি ক্লিয়ার থাকতে হবে যে এটা কিভাবে কাজ করতেছে। আমি একটা আইডিয়া বের করলাম, ধরেন একটা যে কোনো একটা চিন্তা করলাম যে এটার এইভাবে একটা জিনিস হচ্ছে, তো এটাকে আমি কিভাবে ডেভেলপ করতে পারি। সো আমাদের আগে প্রবলেমের একটা সলিউশন বের করতে হবে, এরপর আমরা কোন টেমপ্লেটে করব এবং কিসের মাধ্যমে করব, কোন অ্যালগোরিদম গুলো করব, আগে আমাদেরকে প্ল্যানিং করার পরে আমরা সেটাকে কি পদক্ষেপে যাই, কাজটা শুরু করি। যদি কাজ শুরু করার পরে তো আর আমরা আর ভাবি না, কারণ ওই সময় আর ভাবার টাইম নাই বা ভাবার কোনো ওয়ে নাই। আপনি যখন কাজটা শুরু করে দিচ্ছেন, তার মানে আপনি আগে থেকেই সিলেক্ট করে রাখছেন যে আপনি কোন অ্যালগোরিদম ইউজ করবেন, যে অ্যালগোরিদমটা ইউজ করবেন সেটা আপনার জন্য কেন ভালো, কিভাবে আপনি ইউজ করবেন সবকিছু আপনার জানা আছে। সো যার কারণে এই নেগেটিভ মানে লিনিয়ার রিলেশনশিপটা আমাদের মানে আমাদের করার ক্ষেত্রে খুবই কম পরিমাণে আসে। কিছু ক্ষেত্রে যদি আমাদের নিজস্ব কোনো ভুল থাকে বা কোনো ধরনের ল্যাগেজ থেকে যায়, তখন আমাদের এই ভুলগুলা সাধারণত হয়ে থাকে, এছাড়া আমাদের এই ভুলগুলা হয় না। সো ফাইন্ডিং দা বেস্ট ফিট লাইন। আপনি যে আমাদের যে এই লাইনটা আছে, যে রিগ্রেশনের লাইনটা, এই লাইনটা কিভাবে বেস্ট হিসেবে ফিট করবেন, এইখানে কিছু বলা আছে। সো আমরা এটার দিকে না তাকাই, আমি আমার মতো করে বলি। আমরা এই লাইনটা, আমি তো অলরেডি বলেই ফেলছি এই জিনিসটা কিভাবে এটা ফিট করবেন। আমাদের ডেটা সেট ঠিক থাকতে হবে, প্ল্যানিং আগে থেকে সবকিছু ঠিকঠাক, সেম জিনিস করার দরকার নেই। এরপরে আসেন লিনিয়ার রিগ্রেশন যেটা আছে সেটার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে আপনার ইরর। আরেকটা জিনিস কি ইরর। আপনার কস্ট ফাংশনের জন্য যখন আপনি কাজ করতে যাবেন, তখন মনে আছে আমরা কালকে প্রজেক্ট করার সময় আমরা উপরে ইনপুটের মধ্যে একটা ইরর হ্যান্ডেলিং লেখা হয়েছিল। সো এই ইরর জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনার কোডিং এর ক্ষেত্রে, আপনার ডেটা সেটের মধ্যে বা আপনার যে কোডিংটা করতেছেন অ্যালগোরিদমের মধ্যে মিস্টেক হওয়ার সম্ভাবনাটাই থাকে। এমন না যে আমাদের 100% একুরেসি হয়। সো কি কোনো না কোনো মিস্টেক অবশ্যই থাকতে পারে এই জিনিসগুলাকে, এবং আমাদের যে অ্যালগোরিদম ডেভেলপমেন্টের যে প্রসেসটাকে আছে এই প্রসেসটার মধ্যে যাতে কোনো প্রকারের ইরর না পড়ে, ইরর পড়লেও সেটা যাতে আর্টিফিশিয়ালি ভাবে মানে কোডিং এর মাধ্যমে যাতে ওই ইররটাকে ইগনোর অথবা ওইটাকে রিকভার করা যায়, সেই জন্য আমাদের এখানে আরেকটা জিনিসের নাম বলা হয়েছে এমএসই, মেন স্কোয়ার ইরর, এমএসই। আপনার যদি এই ইরোরের জন্য ইরোরটা কিভাবে আসলে প্রেডিক্ট করতেছে, ও কিভাবে আইডেন্টিফাই করে, এই জিনিসের জন্য এখানে একটা সূত্র দেওয়া আছে যে ও কিভাবে কাজ করে। এটা যদি আপনি ভালোভাবে একটু চেক করতে যান, তাহলে এটা দেখবেন আমাদের ইন্টারে থাকতে আমাদের ফিজিক্স বইয়ের মধ্যে এই সূত্রটা আমাদের ওইখানে ছিল। ফিজিক্স না হায়ার ম্যাথে ছিল, দুইটার এক জায়গায় ছিল এই সূত্রটা। আপনার প্রথমে যে ভ্যালু গুলোতে থাকবে সেগুলোকে আপনার ওয়ান ধরে আপনার এন ভ্যালু মানে কি টোটাল নাম্বার অফ দিয়েই দিচ্ছে, ধর কোশ্চেন করে লাভ নেই।
টোটাল যে আমাদের নাম্বার গুলা থাকবে সেটাকে ভাগ করবে কার সাথে, ওয়ান এর সাথে। এরপরে আমার এন আই কে কোন পর্যন্ত যাবে, এন পর্যন্ত যাবে, এরপর ওয়াই ওয়ান অ্যাকচুয়াল ভ্যালু যেটা, সেইটা যেটা থাকবে সেটা থেকে বিয়োগ করবে কি এ এক্সিস, এরপরে এক্স আই প্লাস এ জিরো। এটা হচ্ছে আমাদের আমরা যে ভ্যালু গুলাকে প্রেডিক্ট করব, সেই প্রেডিক্ট ভ্যালু গুলাকে নিয়ে সে এখানে কাজ করতেছে। আসলে এই জিনিসটা আমাদের সূত্র আকারে কোনো কাজে আসে না, বাট একটু জানার জন্য এটা জানা রাখা, বুঝছি। আর এটারও কিছু গাইডেন্স দেওয়া আছে। হ্যাঁ, এরপরে হ্যালো, হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি। মানে কোনো কোশ্চেন করছেন? না, কোনো কোশ্চেন করিনি। বললাম হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মানে ওই কথাটা ক্লিয়ার আসে নাই তো এই জন্য। আচ্ছা, এরপরে আমরা যদি বলি মডেল পারফরমেন্স, মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মডেল পারফরমেন্স। আপনি যে মডেলটা সিলেক্ট করতেছেন সেই মডেলের পারফরমেন্সটা কেমন, সে কেমন কাজ করে, আগে তো আপনাকে এইটাও জানতে হবে না? আমি যদি জানি যে এই সিএনএন অ্যালগোরিদম দিয়ে শুধু ইমেজ চেক করে, ঠিক আছে, ইমেজ জাতীয় যে প্রজেক্ট গুলো আছে ওইগুলোতে সিএনএন অ্যালগোরিদমটা বেস্ট। এখন আমি যদি যা বলি ওইখানে আমি টেনশন ফ্লো ইউজ করব বা সার্কিট লার্ন ইউজ করব, তাহলে তাহলে কি হবে? আমি কি বেসটা পাবো? কখনোই না। সো বেসটা যেহেতু আমি পাবো না, সো আমাকে এই সার্কিট লার্ন বা অন্যান্য যে কোনোটাই আছে, এগুলো যদি ধরি আমাদের জানতে হবে যে এগুলোর পারফরমেন্স কেমন। আমরা যে কোনো জিনিস করার সময় আমাদেরকে সবচেয়ে আগে কি মানে যখন আমরা কোডিং রিলেটেড কোনো কিছু করতে যাই, তখন আমাদের সবচেয়ে আগে কি মাথায় রাখতে হয়, আমাদের টাইম টাইম জিনিসটা যাতে আমাদের কি অনেক কম লাগে, আমার রান টাইম যাতে অনেক বেশি না হয়, আমার প্রজেক্টে যাতে পারফরমেন্সটা ভালো হয়। প্রজেক্টের আপনার যত টাইম কম লাগবে তত পারফরমেন্স ভালো হবে। এরপরে হচ্ছে আপনার প্রজেক্টের মধ্যে কত গুডনেস আছে, কতটুকু ফিট আছে, আপনার প্রজেক্টটা যে আপনি ডেভেলপ করতেছেন এটার মধ্যে আপনি কোন রিলেশনশিপ অনুযায়ী আপনি ডেভেলপ করতেছেন, আপনার এখানে ভেরিয়েবল গুলো কেমন আছে, আপনি কি কি কলাম রাখছেন, কি ইয়ার রাখছেন, এই সবকিছু আমাদের কি চেক করতে হয়। এরপর আপনি আগে থেকে আপনার চেক করে রাখতে হবে আপনার যে এই ইয়েটা আছে। আমরা যখন এই ডেটা সেটটা লোড করি, এখন ডেটা সেটটা লোড করার পরে কি করি, ডেটা ক্লিনিং, ডেটা মডিফাই, এরপরে হচ্ছে আপনার ডেটা প্রসেসিং। এক কথায় পুরোটাকে বলা হয় ডেটা প্রসেসিং। এই প্রসেসিং এর মধ্যে আমরা কি করি, এই প্রসেসিং এর মধ্যে আমরা আমাদের ডেটার মধ্যে নাল ভ্যালু আছে কিনা, কোনো ইরর আছে কিনা, কোনো ধরনের প্রবলেম ভ্যালু আছে কিনা, আমাদের ডেটা টাইপটা কি টাইপে আছে, কলাম গুলা কি আছে না আছে, সবকিছু আমরা ওইখানে চেক করি। সো এই চেক করি, যেটা চেক করার পরে আমরা যদি 100% শিওর হই, এরপরে তো আমরা পরের পদক্ষেপে যাই, নাইলে কি পরের পদক্ষেপে যেতে পারবো? অবশ্যই পারবো না। তখন আমরা কি করি, যে প্রবলেম গুলো আছে ওইগুলোকে তো আমরা আগে প্রসেসিং এর মধ্যে সমাধান করি, সমাধান করার পরে আমরা পরের স্টেপে যাই। তো পরের স্টেপে যাইতে হলে আমাদেরকে আবার যে একুরেসি যেগুলো, যে জিনিসটা আছে, যে ভ্যালু গুলো যেভাবে আমরা কাজ করব, ওই জিনিসগুলো আমাদেরকে ওইভাবে সেট আপ করে নিতে হয়। হ্যাঁ, এই জিনিসটার জন্য ওনারা আরেকটা সূত্র দিছে, যেটা মানে নেসেসারি আবার আননেসেসারি, এটা এখানে ডাইরেক্ট ক্লিয়ারলি লেখাই আছে কি দিয়ে কি কারে ভাগ করতেছে। এরপরে আরেকটা হচ্ছে, আপনি যেই এই লিনিয়ার রিগ্রেশনটা নিয়ে কাজ করতেছেন, এর মধ্যে কিছু পয়েন্ট অফ ভিউ আছে, যে যেমন আপনার লিনিয়ার রিলেশনশিপ বিটুইন ফিগার অ্যান্ড ট্রাভেল, আপনার যেই ফিগার গুলার সাথে আপনি কাজ করবেন ওইগুলা কিভাবে যাবে, এরপরে স্মল গুলা কিভাবে যাবে, বিগ গুলা কিভাবে যাবে, নর্মাল ডিস্ট্রিবিউট ইরোরটা আপনার কিভাবে যাবে। একটা জিনিস তাকায় দেখেন এখানে পয়েন্ট কত, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, টোটাল কয়টা পয়েন্ট পাইছি? পাঁচটা, তাই তো? তো আমরা এই হ্যাঁ, এরপরে কিউ কিউ প্লট, এই প্লট গুলো আমরা অবশ্যই দেখবো। চলেন আমরা যেটা ইয়ে করছি ওইটার উপর ডিপেন্ড করে একটা ডেটা সেট দেখাই আগে। আহ, এই যে আমার কাছে ধরেন একটা ডেটা সেট আছে, ঠিক আছে, এই আমার কাছে একটা কি ডেটা সেট আছে। এখন এই ডেটা সেটটা ধরেন আমি অনলাইন থেকে ইনস্টল করছি, আমি অনলাইন থেকে কি করছি, ইনস্টল করছি। সব সময় ম্যাক্সিমাম টাইমে তো আমরা নিজেদের কাজের জন্য নিজেদের ডেটা তৈরি করব। ধরেন এখন ধরে নেন আমি এটা কি করলাম, অনলাইন থেকে ইনস্টল করা হয়েছে, এখন আমি জানি না এই পুরো ডেটাটার মধ্যে আসলে কি কি আছে কি কি নাই, এটা আমি কি জানি না। এখন যেহেতু আমি জানি না, চলেন আমরা প্রথম হচ্ছে আপনার হ্যাশট্যাগ LIB, আমরা লাইব্রেরি নিয়ে কাজ করব প্রথমে, ঠিক আছে। তো লাইব্রেরি, যে আমরা যে গতকালকে একটা প্রজেক্ট দেখছিলাম মনে আছে তো, চলেন আজকে তো আবার দেখিও নাই, থাক, মুখস্থ করি।
যদি কোনো ভুল হয় ইরর খাই তাহলে তো দেখবেন, সমস্যা নেই, ঠিক আছে। আহ, আহ, দাঁড়াও। এইখানে আমরা প্রথমে দিব লাইব্রেরি এল আই বি লাইব্রেরিজ পিসে। এরপরে আমরা যে ইম্পর্টেন্ট লাইব্রেরি যেগুলো আছে এগুলোর মধ্যে দেখেন আমি এখন কয়টা নেই, আমরা এখানে কয়টা দেখে আসছিলাম মনে আছে তো? টোটাল পাঁচটাই তো দেখছিলাম লাস্টে। হ্যাঁ, হ্যাঁ, ৫ টা। এই একটা, দেখেন প্রথম থেকে আবার দেখে নেন, লিনিয়ার রিলেশনশিপ প্রথমে, এরপরে স্মলের জন্য একটা, এরপরে আপনার এখানে আরেকটা, এরপরে এখানে আরেকটা, এখানে আরেকটা। তার মধ্যে আপনার 4 নম্বরে যেটা ছিল এটা হচ্ছে ইরর হ্যান্ডেলিংটা। সো এরপরে পরে যেটা আছে সেটা আমার স্কোপেরটা, এরপরে আছে আপনার লিনিয়ার রিগ্রেশন, এরপরে হচ্ছে আমি যে টেস্ট করব টেস্টের জন্য। এরপরে আমার না এই আমরা যেহেতু এটাকে একটা অ্যারে হিসেবে নিতেছি, সো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নামপাই। নামপাইয়ের সাথে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আমার যে ডেটাগুলো যে আমি ম্যানিপুলেট করব। শোনেন, আমি একটা লাইন লিখবো এবং ওই লাইনটা আমি কেন লিখতেছি এই জিনিসটা আমি বলে দিব, ঠিক আছে। প্রথমে আমরা ইম্পোর্ট আচ্ছা, ইম্পোর্ট নামপাই অ্যাজ, এরপরে অ্যাজ দিয়ে এনপি নিলাম। এই যে ইম্পোর্টটা নিলাম, এই ইম্পোর্টের কাজ কি আমার এখানে? এই ইম্পোর্টটা হচ্ছে আমার নিউমেরিক্যাল কম্পোনেন্ট লাইব্রেরি। এটা আমার কি নিউমেরিক্যাল কম্পোনেন্ট লাইব্রেরি, মানে নিউমেরিক্যাল যে ভ্যালুগুলো আছে সেগুলোকে একটা অ্যারে হ্যান্ডলিং হিসেবে একে অপরের কম্পোনেন্ট হিসেবে শো করার জন্য আমার নামপাইটা এখানে কি কাজ করবে। এরপর আমি ইম্পোর্ট নেব পান্ডাস। যদি কোনো জায়গায় বানান ভুল হয় তাহলে একটু বলে দিয়েন। এরপর আমি নিলাম কি পান্ডাস। সো হোয়াই ইউজিং পান্ডাস, পান্ডাস আমরা এখানে ব্যবহার করব ডেটা ম্যানিপুলেট লাইব্রেরি। আমরা যে ডেটাগুলোকে ম্যানিপুলেট করব, এগুলাকে যে প্রি প্রসেসিং করব, এর জন্য আমাদের এখানে কি পান্ডাসটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আমরা এখানে প্রম ফাংশনটা ইউজ করব। প্রম ফাংশনটা ইউজ করে এখানে এসকে এসকে লার্ন এসকে লার্নটা ইউজ করব। সো এসকে লার্নের মধ্যে প্রথমে আমরা কি ডেটাটাকে নিয়ে কাজ করা যখন ইয়া করব, তখন তো ডেটাটা এই প্রসেসিং এর পরে ডেটাকে যখন আমরা প্রসেসিং করব তারপর তারপর আমরা কি করতে হবে, তাকে ট্রেনিং করতে হবে। তো ট্রেনিং করার জন্য আমি এখানে কি করব, আজকে লার্ন মডেল, মডেল সিলেকশন, সি সি এল ই সি টি আই ও, মডেল সিলেকশন করব। মডেল সিলেকশনটা করব আমরা কার মাধ্যমে, আমরা এখানে টি আর এ আই এন I train TEST test, train test SL, না, SPLIT split। আমরা ট্রেন টেস্ট এবং স্প্লিট এর মাধ্যমে আমরা কি করব, মানে আমরা এই ডেটাটাকে যে ট্রেন করব, এই ট্রেনের জন্য আমরা এখানে এটা লিখছি, এইটা ফর স্লিপিং দ্য ডেটা ইনটু দ্য ট্রেন এন্ড টেস্ট সেট। আমরা যে ডেটা সেটটাকে নিব ওই ডেটা সেটটাকে সে ট্রেন করার জন্য আমরা এই লাইনটা নেওয়া হয়েছে। এরপর আমরা এইখানে আরেকটা নিব, সেটাও আমাদের কি যাবে, আজকে লার্ন, আজকে লার্নের মধ্যে। এরপরে আমাদের কাজ কি, আমরা কোন অ্যালগোরিদম নিয়ে কাজ করব, আমরা লিনিয়ার রিগ্রেশন নিয়ে কাজ করব। সো লিনিয়ার রিগ্রেশনের জন্য আমাকে এল আই এন ই লিনিয়ার মডেল, লিনিয়ার মডেলের মধ্যে আমরা কি করব, লিনিয়ার রিগ্রেশন অ্যালগোরিদমটা ইউজ করব। তো লিনিয়ার অ্যালগোরিদম মডেল ইম্পোর্ট, এরপর হচ্ছে এল আই এন ই আর 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 ই আর ই জি আর ESSIO, লিনিয়ার রিগ্রেশন বানান ঠিক আছে তো? আরটা ছোট হতে হতো না? জি, সরি বুঝি নেই। শোনা যাচ্ছে না। বুঝতে পারতেছি না, সরি ক্লিয়ার আসতেছে না আপনার কথাটা। আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না। হ্যালো। হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে। আপনি বলে যান, শুনতেছি। না, আপনার কথাটা ক্লিয়ার বুঝতে পারিনি, এই জন্য জিজ্ঞেস করতেছি। এ দেই নেই, লিনিয়ার রিগ্রেশন। যদি বুঝতে না পারি তাহলে কি করব, আবার জিজ্ঞেস করব না?
এরপর আমাদের আরেকটা হচ্ছে যদি মানে চাইলে আপনিও সাথে সাথে করতে পারেন, দেখা যায় করলে আমার হাতটা ক্লিয়ার হয়। বাইরে মানে বৃষ্টি ফোঁটা পড়তেছে আজকে। বাইরে বৃষ্টি ফোঁটা পড়তেছে। সে আজকে লং এরপর আমরা এখানে ম্যাট্রিক্সের কাজ করব, কারণ আমরা এখানে ইরর হ্যান্ডেলিং এবং আর টু স্কোর দুইটাতে এটাকে কি করব, শো করব। যে এম এম ই টি আর আর আই সি এস, এরপর হচ্ছে ইম্পোর্ট। ইম্পোর্টের পরে আমাদের এম ই এম মিন, মিনের মধ্যে আমরা যে দেখছিলাম মিন এস কিউ, এস কিউ ইউ এ আর এডি স্কোয়ার, মানে স্কোয়ার ইরোর, ই আর আর ও আর, ইরোর এরপর কমা দিয়ে আর টু, আর টু কি, এস সি ও আর ই, আর টু স্কোর। এর মাধ্যমে আমরা যে আমাদের ইভলিউশন করব, এটার মাধ্যমে এই লাইনের মাধ্যমে আমরা কি করব, ইভলিউশন করব। সো এইটা হচ্ছে আমাদের ইম্পোর্ট, ইম্পোর্টের কি কাজটা এখানে শেষ। এরপরে ধরেন আমরা এখানে লোড ডেটা কি করব, ডেটা সেটটাকে আমরা এখানে লোড করব। সো ডেটা সেটটাকে লোড করার জন্য আমরা এখানে প্রথমে একটা নেব ডেটা, ডেটা ইকুয়াল টু পিডি ডট রিড, আর ই এ ডি, রিড। এরপর আমরা এখানে সিএসভি ফাইল, কি ফাইল নিয়ে কাজ করতেছি, সিএসভি ফাইল। সিএসভি ফাইল দিয়ে দেন এর ভিতরে আমাকে পার্টটা দিতে হবে। সো আমি যদি এখানে আসি এবং পার্টটা কপি করি, এটা কি বেশি কঠিন হয়ে যাচ্ছে এখন? না, ঠিক আছে। মানে এই গত ক্লাসে আজকে আমি আলাদা একটা পিডিএফ নিয়েছি, কারণ এই পিডিএফ গুলো অলরেডি আপনাদের ইয়েতে দিয়ে দেওয়া হয়েছে। পিডিএফ গুলো এবং কোডও দেওয়া হয়েছে। যে কোড গুলো আমরা করছি সবগুলা কোডই আমাদের এই ইয়াতে দিয়ে দেওয়া হয়েছে, যে লিঙ্ক দেওয়া হয়েছে লিঙ্কের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখেন আমরা এখানে কি করলাম, ডেটা সেটটাকে কি সুন্দরভাবে লোড করে নিলাম। ডেটা সেটটাকে লোড করলাম, এখন লোড করার পর দেখি ইরর আসছে কিনা, ইরর খাইনি। এখন আমি যে ডেটা সেটটাকে লোড করছি, এই ডেটা সেটটা আমার পুরোটা যে লোড হয়েছে, এটাকে এখন আমরা কি করব, শো করে দেখব। তো আমরা এখানে ধরেন সিম্পল একটা প্রিন্ট লিখলাম, প্রিন্টের ভিতরে আমি ডেটা ডট হেড, ডেটা ডট যদি আমি হেড দেই, এই ফাংশনটা লিখি, তাহলে আমার এখানে কি করবো, আমার যে ডেটা সেটটা আছে তার মধ্যে থেকে আমার এই পাঁচটা ভ্যালু আমার এখানে কি করব, সম্পূর্ণভাবে শো করে দেখিয়ে দিবে। তো আমি যদি রান করি, আমার এখানে কয়টা ভ্যালু শো করছে, পাঁচটা ভ্যালু শো করে দেখাইছে। এরপরে আমি আরেকটা লাইন লিখি, ধরেন ট্রি, এর ভিতরে এখন আমি কি করব, আমরা যখন পুরো ডেটাটাকে একসাথে দেখতে চাই তখন আমরা কি লিখতাম, টু স্ট্রিং, ডেটা ডট, এরপর টু স্ট্রিং, STRING, টু স্ট্রিং যদি আমরা দেই, আরে একটা ধাক্কা এটা দিছে, যদি দেই, তাহলে দেখেন আমার পুরো যে ডেটা সেটটা আছে, পুরো ডেটা সেটটা কি এখানে শো করছে। এরপরে আমার যে ডেটা সেট আছে, ডেটা সেট এইটার মধ্যে আমার মানে কি টাইপের ডেটা গুলো আমি নিছি, সেই জিনিসটা আমাকে কি করতে হবে, চেক করে দেখতে হবে। তাহলে আমরা আবার প্রিন্টের ভিতরে এই ডেটা ডট আমরা যদি এখানে দিই, আমরা টাইপ চেক করতে গেলে কোন টাইপে আছে, যদি মাল্টিপল ডেটা মানে মাল্টিপল কলাম রো নিয়ে কাজ করি, তখন চেক করতে গেলে আমার ডি টাইপ লেখা লাগে, TYPE টাইপস। তো ডি টাইপস যদি আমরা লিখি, তাহলে আমার এখানে কোন কোন টাইপের আছে পুরোটা, পুরোটা আমার এখানে কি শো করবে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে আমার ইন্ডেক্স গুলা, পরবর্তী পদক্ষেপে কাজ করার জন্য আমার মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে আমার কি, ইন্ডেক্স। তো ইন্ডেক্সটা আমাকে একবার দেখে নিতে হবে যে আমার ইন্ডেক্সটা কি আছে। তো ডেটা ডট কলাম, COLUMNS, আমরা যদি কলামস লিখি, তাহলে দেখেন আমার যে ইন্ডেক্সের মধ্যে যে কলামগুলো আছে সেই কলামগুলো আমার কি সিম্পল ভাবে এখানে শো করছে। এখন এইটা শো, এইটা যখন আমরা এখন এতটুকু যে করছি, এতটুকু পর্যন্ত তো আমাদের কোনো সমস্যা নেই, আছে। না, না। এখন আমরা যেহেতু ডেটা লোড করলাম এবং ডেটা লোড করার পরে ডেটা প্রসেসিংও করলাম, এরপরে এখন আমরা আমাদের যেই মানে যেই ডেটা সেটটা নিয়ে কাজ করতেছি সেটার মধ্যে আমাদের কলাম অনুযায়ী, আমাদের যে রো কলাম গুলো আছে এগুলো অনুযায়ী আমাদেরকে তাদেরকে কি
2D অ্যারেতে সাজাতে হবে। 2D অ্যারেতে কেন সাজাবো আমরা এখানে? 2D অ্যারেতে এই কারণেই নিব, কারণ আমার এখানে একটা হচ্ছে এক্স এক্সিস, একটা হচ্ছে কি ওয়াই এক্সিস। তো এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দুইটা কলাম এখানে। তো দুইটার কারণে আমরা এখানে কি করব, 2D অ্যারেতে নিব। তো 2D অ্যারেতে যেহেতু নিতেছি, এখানে আমরা ধরেন একটা লাইন লিখে দেই, কি লিখে দিব, আহ আচ্ছা 2D এ দিয়ে দিলাম। 2D অ্যারেতে যখন আমরা সাজাবো, তখন আমরা একটা হচ্ছে কি এক্সিস, এক্স এক্সিস। তো এক্স এক্সিস ইকুয়াল টু ডেটা, এক্স এক্সিস ইকুয়াল টু ডেটা। দেন আমি এই দাগটা দিয়ে দেন ভিতরে ধরেন আমি কাকে নিব, আমার প্রথম যেই ইয়েটা আছে, প্রথম যেই ইয়েটা আছে আমি তাকে নিলাম। আহ, ভিতরে তাকে ভিতরে দিলাম, দেওয়ার পরে আমি এখানে আমার যে এই ভ্যালুটাকে নিছি, তাকে তো আমার ভ্যালুর সাথে ইয়ে করতে হবে। তো VALU ইএস ভ্যালু ডট, এটাকে একটা শেপে নিতে হবে। সো শেপে নিতে গেলে রিশেপ, আর RESHAPE। এখন আমরা যদি এটাকে রিশেপ নেই, রিশেপে নেওয়ার পর আমার এখানে ভ্যালু গুলাম -1, এবং এরপর হচ্ছে আমার 1, এই থেকে আমার কাউন্টিংটা শুরু করবে। এরপর আমার আরেকটা ভ্যালু কি যাবে, ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস ইকুয়াল টু সেম ভাবে ডেটা, ডেটা দেওয়ার পরে জি, -1 থেকে 1 কেন? অন্য মাইনাস কিছু ওয়ান নিতে থেকে হচ্ছে পারতাম না? আমার যেটা শুরু হয় না, একেবারে প্রথম এক্সিস থেকে শুরু করবে, যেটা আমার জিরো থেকে শুরু হয়। তো জিরোর উপরের অংশটা আমার কি থাকে, আমার কলাম নেম। এই যে ধরেন আমার এইটা শুরু কি দিয়ে হয়েছিল, আমার জিরো দিয়ে, তাই তো? জিরোর উপরের অংশটা কি আমার, এই যে ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বারটা আমার কি হিসেবে আছে, জিরোর পরের সংখ্যাকে তো -1 না। হুম। এই কারণে এখানে -1 থেকে শুরু করে 1 দিয়ে শুরু হয়েছে। যেহেতু আমরা একটা জিনিস এর আগেও একটা জিনিস জেনে আসছি, যে লিনিয়ার রিগ্রেশনের মধ্যে আমাদের সে কাজ করে -1 থেকে 1 নিয়ে কাজ করে, তার মধ্যে তার মানে তার মধ্যবিন্দু কত, জিরো। তো সে জিরো যদি হয় তাহলে বেটারে করেছে, এই কারণে 0, -1 এবং হ্যাঁ। ইউকে নেওয়া হয়েছে। আর জিরো যেহেতু মধ্যবিন্দু, ও তো মাঝখানেই আছে, যেহেতু আমরা এই দুইটাকেই দিয়ে দিচ্ছি। তো পরবর্তীতে আমরা এখানে এইটা নেওয়ার পর আমরা কাকে নিয়ে কাজ করবো, আমরা এখানে প্রফিট নিয়ে, যে এতগুলা মাল তো বিক্রি করতেছি, আমাদের এখানে প্রফিটটা কেমন। সো প্রফিটটা যদি আমরা এখানে চেক করব, প্রফিটটা চেক করার জন্য আমার এখানে ওই উপরে যে জিনিসটা লিখছি, সেম জিনিসটা আমার এখানে এখানে লাগবে। সো চলেন আমি এটা কপি করে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? এখানে দেখেন ভ্যালুজ রিশেপ এবং এই যেটা দেওয়া আছে। সো রান করি, কোনো ইরর না খেলে গেছে, কোনো ইরর আসে নাই, যাক। এখন আমরা এখন পর্যন্ত এই প্রেডিক্ট করলাম, প্রেডিক্টের পরে আমার যে শেপের প্রয়োজন, আমি ওই শেপ পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার এবার কাজ কি, আমার ডেটা ট্রেনিং করা। আমার ডেটা কি করা, ডেটাটাকে ট্রেন করা। সো ডেটা ট্রেন করার জন্য আমাকে টেস্টিং সেট একটা তো বসাতে হবে, যে আমি ডেটাটাকে ট্রেন করব, তো মেশিনটারে তো আগে বানাইতে হবে, হবে না? তো মেশিনের, আমরা তো এখানে যেহেতু কোডিং করতেছি, আমাদের ট্রেনিং এবং টেস্টিং দুইটার যাতে একসাথে করতে পারি, সেই জন্য আমরা একটা এই, ইয়ে ইউজ করবো। সো প্রথম হচ্ছে এক্স ট্রেন, এক্স টি আর টি আর AIN, এক্স ট্রেন, কমা দিয়ে দেন এক্স, আরে এক্স টেস্ট, DEST। প্রথমে দিলাম কি এক্স ট্রেন, এরপরে নিলাম, এই দাঁড়ান এটারে বড় হাতের নিব, বড় হাতেরই নিই, তাহলে একটু বড় হাতের নিব না ছোট হাতেরই ধরতো। আচ্ছা দেখি বড় হাতের দিয়ে দেখি, যদি প্রবলেমে ফেস করি তখন আবার ছোট হাতের দিয়ে দিব। আচ্ছা, এরপর হচ্ছে আমার ওয়াই ট্রেন টেস্ট, ওয়াই টেস্ট কমা ওয়াই ট্রেন, TRAIN। Y ও বড় হাতের দেন। এই সবই ছোট হাতেরই রাখি, পরে আবার নিচে দেখতে যা লিখতে যায়, কোন সময় দেখবো যে বড় হাতের ছোট হাতের দিয়া বসে বসে ইরোর খাইয়া মাথা খারাপ করতেছে। এইটারে আগে দিয়ে দিছি ভুলে, এইটা পরে যাবো, ট্রেন আগে হবে, টেস্ট পরে যাব, ঠিক আছে? সো এইটারে আমরা কি করছি, এই যে আমরা এই উপরে আসেন, দেখেন এইখানে আমরা এটা কি ট্রেন টেস্ট স্প্লিটের মধ্যে রাখছি। সো এইখানে আমরা এটা ইকুয়াল টু একেই এনে রাখবো, আমি কিন্তু কপি করে আনছি। এরপরে উম, এখানে যেহেতু আমার এক্স এক্সিস নিয়ে ধরবো, তাহলে তো একটু ডিফারেন্ট রাখতে হবে। মানে দুইটার মধ্যে যে কোনো একটা আমার মনে হইতেছে বড় দিতে হবে, আমি এক্সটাকে বড় রাখি, দাঁড়ান। মানে আমরা যে এই এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস নিয়ে যে ট্রেন টেস্ট করতেছি, তাদের মধ্যে আমার কিছু ভ্যালুর উপর ডিপেন্ড করে কাজ করতে হবে। যেমন এখানে আমি এক্স ডট ওয়াই নিলাম,
এরপরে আমি এখানে দিব এই টেস্ট সাইজ, টেস্ট SIZE, টেস্টের একটা সাইজ দিব, সাইজটা ধরলাম, সাইজটা দিব আমরা 0.2 সাইজ দেওয়া লাগবে। এরপর হচ্ছে আমার র্যান্ডম স্টেজ একটা নিতে হবে, RANDOM, র্যান্ডম STATE স্টেজ, র্যান্ডম স্টেজ দিব 42। এই যে জিনিসটা দিলাম এটা হচ্ছে স্লিপ ডেটার জন্য আমাদের এই লাস্টের এই দুইটা ভ্যালু আমাদেরকে মাথায় রাখতে হবে। টেস্টের সাইজ এবং র্যান্ডম স্টেজ আমরা ম্যাক্সিমাম টাইমেই এই দুইটা পয়েন্টই দেওয়ার চেষ্টা করব, কারণ এইটা হচ্ছে আমার লিনিয়ার x is not defined। দেখি দাঁড়ান। হুম, এইটা নিয়ে নিলে উপরেরটা থেকে ট্রেন টেস্টের জন্য স্লিপ নিয়ে নিছে। X10 Y10 পরবর্তীতে ইউজ করলে এটা বইলা দিয়ে ট্রেন যখন ইউজ করব ট্রেন টেস্ট এক্স এর ভ্যালু তখন বড় হাতের নিছিলাম। আচ্ছা এখন দেখেন আমাদের ট্রেনের পার্ট কি করছি আমরা, ট্রেন করাটা শেষ। ট্রেনের পর আমার কি করতে হবে, যে মডেলটা নিয়ে আমি কাজ করছি সেই মডেলটাকে কি মডেল ডেভেলপ করতে হবে না আমাদের, মডেলটাকে ট্রেন তো করলাম, ট্রেন করার পরে কোন মডেলে আমি তাকে ইয়ে করতেছি। তো আমাদের যেহেতু আমরা লিনিয়ার রিগ্রেশন আছি, লজিস্টিক রিগ্রেশন, SVM, এই টাইপের যে রিগ্রেশন গুলো থাকে এগুলোর জন্য এগুলো হচ্ছে সবচেয়ে সহজ, কারণ এগুলোতে আপনার কিছুই মানে পুরা জিনিসটা লিখতে হয় না, শুধুমাত্র আপনি লিখে দেন আপনি কারে নিয়ে কাজ করছেন, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। কোন রিগ্রেশন ধরছি, আমি লিনিয়ার রিগ্রেশনের কাজ করতেছি। এরপরে আমি যে মডেলটাকে নিছি সেই মডেলটাকে এখন কি করতে হবে, একটু ফিট দিতে হবে, যাতে আমার যেই ডেটা সেট আছে ওই ডেটা সেট সাথে ও যদি কোনো কারণে ফিট না হয়ে থাকে, তাহলে পরবর্তীতে দেখা যাবে যে আমার পুরো কোডটা পুরোটাকে আবার রিসলভ দিতে হবে, পুরোটাকে রিমডিফাই করতে হবে। সো এই জন্য আমরা কি করব, কোড করার ক্ষেত্রেই আমরা সেই মডেলটাকে যে ট্রেন করতেছি সেই জন্য তাকে একটা ফিট দিয়ে দিব। ফিটটা জিনিসটা এখানে কাজ করবে কি, আমরা যেই ট্রেন দ্য লিনিয়ার রিগ্রেশন মডেল অন দ্য টেস্টিং ডেটা, আমরা যে টেস্টিং এর জন্য যে ডেটাগুলো দেব ওই ডেটাগুলো যাতে আমার ট্রেন ডেটার উপর নির্ভর করে কাজ করতে পারে, এই জন্য তাকে আমরা এটাকে কি করব, ফিট করব। তো মডেল ফিটের জন্য মডেল ডট এই ফিট লিখবো, ফিট লিখে এরপর তার উপরে আমরা এটাকে মানে কাজ করব এক্সটেন্ড, এরপরে কমা, এরপর হচ্ছে ওয়াই ট্রেন। আগে তো আমার ট্রেনের উপরে নির্ভর করে কাজ করতে হবে, আগে তো আমি টেস্ট কাজ করতে পারবো না। তো আমরা দেখি এটা, দেখেন আমার যখন এটা আপনার সাকসেসফুল হবে, যে যদি লিনিয়ার রিগ্রেশনটা ঠিক মতো কাজ করে, তাইলে এইখানে আপনি ট্রেন দেওয়ার সাথে সাথে ও কি করবো, ও যে ট্রেন হয়েছে তার জন্য আপনাকে এই জায়গা দিয়ে দিবে। সো এটা যখন দিয়ে দিছে এরপর আমরা কি করব, যে মডেল যেহেতু আমাদের মডেল ফিটের কাজ কি শেষ, এরপর মেকিং দ্য প্রেডিকশন অফ দ্য টেস্টিং ডেটা, আমরা যে ডেটাগুলোকে রাখছি ওই ডেটাগুলো আমার কিভাবে টেস্ট, ডেটাগুলোকে কি করতে হবে, টেস্ট করে দেখতে হবে। সো প্রথমে আমরা ধরেন ওয়াই টেস্টে, আচ্ছা ওয়াই টেস্টটাকে নিলাম, ধরেন ওয়াই, না ওয়াই টেস্ট দিব কেন, আগে তো আমার এখানে একটা কাজ করতে হবে, প্রেডিকশন করতে হবে যে প্রেডিকশনটা আমার ঠিক আছে কিনা, তাইলে এক্স টেস্টের উপরে ডিপেন্ড করে, সরি ধরেন আমরা এখানে আগে কি করব, ধরেন এখানে প্রেড ইকুয়াল টু MODEL মডেল ডট প্রেডিক্ট, আগে প্রেডিক্ট করে দিতে হবে, PREDICT প্রেডিক্ট, বানান টানান ভুল হইলে বললেন, কারণ বলা যায় না তো, আমি তো আবার বানান ভুল করি বেশি। TEST, যদি আমি এটাকে প্রথমে এক্স টেস্ট ডেটার সাথে প্রেডিক্ট করি, এক্স টেস্ট ডেটার সাথে প্রেডিক্ট করলাম, এরপর আমাকে যখন আমি প্রেডিক্ট করা শেষ তখন আমাকে কি করতে হবে, ইভ্যালুয়েশন দ্য মডেল। আমরা এখানে যে দেখছিলাম এখানে তো একটু অন্য ভাষায় লিখছে, এইটার মানে এইখানে আর কি আমার ইভ্যালুয়েশন দা মডেল, ইভ্যালুয়েশনের কাজটা চলে। সো যেহেতু আমাদের এবার ইভ্যালুয়েশনের কাজ, ইভ্যালুয়েশন দা মডেল, সো মডেলটাকে আমার কি করতে হবে, ইভ্যালুয়েশন করতে হবে। কমা দিয়া EVALU, ইভালুয়েটিং, যদি ইভালুয়েশন করি এটার যদি মডেল করি, তাহলে এইখানে আমার একটা জিনিস যে মাথায় রাখতে হবে, আমাকে চেক করতে হবে আমি যে মিন স্কয়ার ইরোটা নিছি এই ইরোটা
আমি এখানে কি করব, ইউজ করব। সো ইরোরটার আমরা মনে আছে যে এইখানে যেটা এইখানে পড়ার সময় আমি এই ইরোরের একটা নাম বলছিলাম, নামটা মনে আছে? কি রোগ এম বুঝলেন? এস ই, এম এস ই। আমরা যদি একটু উপরে যাই, এখানে না, আহ, এই যে দেখেন, এম এস ই, মিন স্কয়ার ইরোর, মিন স্কয়ার ইরোর, এম এস ই। ঠিক হ্যাঁ, আছে। ঠিক। জি, হ্যাঁ, জি বলেন। কিছু বলবো না, বলছি যে হ্যাঁ, তো দেখাইছেন একটু আগেই। তো আমার মনে স্ক্রিন ছিল না শেয়ার যে এটা আছে তো, ইরোরের নাম। আমার স্ক্রিন শেয়ার আছে তো। হ্যাঁ, হ্যাঁ আছে। না, কারণ স্ক্রিন শেয়ার থাকলে যে নিচে লেখাটা আসে, এই লেখাটা আসতেছে না আমার এখানে। এই কারণেই হঠাৎ করে চিন্তা করলাম স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা। আচ্ছা, এখন আমরা উপরে যে নামটা লিখলাম মিন স্কোয়ার ইরোর, এই যে পুরো নামটা এখানে দিব। আমি কিন্তু এটা উপর থেকে কপি করে নিয়ে আসছি, দেখছেনই। এরপর আমি এখানে চেক করব কাকে, ওয়াই টেস্ট। আমাদের তো ট্রেইনের মধ্যে আমার কি আছে না আছে ওইটা দেখার কোনো জিনিস আছে? আমার ওইটা দেখার কি নাই, কোনো কারণই নেই। যেহেতু আমি এটাকে এর মধ্যে এই যে এক্স টেস্টে কার মধ্যে রাখছি, ওয়াই পেয়ারের মধ্যে রাখছিলাম, প্রেডিক্ট করছি। সো এইখানে এসে করে দিয়ে দিব। দেখেন, আমার এটা কিন্তু এক্স এর কাজ, এটা হচ্ছে ওয়াই এর কাজ। দুইটার মধ্যে আমি যে ট্রেন করছি, ট্রেন করার পরে তাকে টেস্ট করার জন্য আমি এখানে কি করলাম, দুইটাকে ইভলিউশন মডেলের মধ্যে দুইটাকে ইরর চেকিং এর জন্য টেস্টিং ভ্যালুটাকে রাখলাম। আমি কিন্তু ট্রেনের ভ্যালু রাখবো না, আমরা এখানে এখানে রাখবো কিসের ভ্যালু, টেস্টের ভ্যালু। কারণ ট্রেন তো আমরা অলরেডি ট্রেনের জন্য দিয়েই দিছি। এরপর আমরা এখানে আরেকটা স্কোয়ার শো করবো, সেটা কি, আর টু। মনে আছে তো উপরে আর টু স্কোর যে নিছি, এই যে আর টু হ্যাঁ, স্কোর। আছে। সো আর টু যেটা নিছি, সেই এই আর টু স্কোরের মধ্যে আমি যেই আমার যে আউটপুটটা আসবে সেটা যাতে আর টু স্কোয়ার, মানে এই আর টু স্কোয়ারের, আচ্ছা কাজটাও একটু দেখাই দিব পরবর্তী লাইনে, এটার কাজও আসবে। এই প্রথম যেই ঘর আছে এর ভিতরে যেই দুই বান্দা আছে, দুই বান্দারে নিয়ে আসতে হবে। আমার ইভলিউশনের কাজ কি শেষ, একটা কথা এখানে বলি, ক্লিয়ার করে বলি। আপনি যে মডেলটারে দেখতেছেন, এক লাইনে ট্রেস করা, টু ডি আরে এক দুই লাইনে শেষ করে দেওয়া, মডেল সিলেকশনটা এই তিন লাইনে শেষ করে দেওয়া, ইভলিউশনটা দুই লাইনে শেষ করে দেওয়া, আসলে কিন্তু আপনি যখন একটু বিগ প্রজেক্টে যাবেন বা যখন আপনি রিয়েল টাইম অ্যাপ্লিকেশন গুলোতে কাজ করবেন, তখন কিন্তু এই দুই লাইন এক লাইনের কোনো প্রজেক্ট থাকবে না। এই দুই লাইনে আপনি ইভ্যালুয়েশন কোনোদিন করতে পারবেন না। ইভ্যালুয়েশন করতে গেলেও আপনাকে দেখা যাবে যে একটু বড় আকারের কিছু করে দেখাতে হবে। ওই জিনিসটাকে ভেঙে ভেঙে বিভিন্ন পার্টে ভাগ করে নিতে হবে। এইখানে আমাদের জিনিসটা ছোট দেখে, শুরু দেখে আমরা এখন ছোট ভাবে দেখতেছি। তো যখন আমরা আস্তে আস্তে আরেকটু লেভেলে যাব, তখন অবশ্যই দেখবেন যে আমাদের প্রজেক্ট গুলোরও সাইজ আস্তে আস্তে কি বৃদ্ধি পাচ্ছে। কারণ আপনার এই জিনিসটাই আসলে বৃদ্ধি পাওয়া। আচ্ছা, আমরা যে ইভলিউশন করলাম, এখন এই ইভলিউশনটাকে আমরা কি করব, প্রিন্ট করব। ধরেন এই প্রিন্ট করলাম, প্রিন্ট করব কাকে, এম এস ই। এম এস এর যে ভ্যালুটা আছে আমাদের এখানে, এম এস ই, এম এস ই, ধরেন আমি এই ভ্যালুটাকে এখানে কি করব, প্রিন্ট করব। তো এম এস ই আমি এম এস এর মধ্যে রাখলাম। এরপর আমার আর টু স্কোয়ার, এই আর টু মানে হচ্ছে, আর টু মানে কি, এইখানে হচ্ছে আপনার এই আর এর উপরে কি স্কোয়ার। এই কারণে বলতেছিলাম এই, আরে টু, তাহলে আমি এখানে নিব কি, আর টু। এখন আমি যদি রান করি, তাহলে আমার এই মিন স্কোয়ার আর হচ্ছে ইয়ার যে ভ্যালুটা আছে ওইটা আমার এখানে কি করছে, শো করছে। আমার যে ডেটাটাকে প্রেডিক্ট করছি, যে ডেটাটাকে নিয়ে কাজ করছি, সেই ডেটাটার উপর নির্ভর করে আমার কতটুকু, মানে কয়টা প্রোডাক্ট, এখানে মেইন জিনিস যদি আমি বলতে চাই, আমার টোটাল কয়টা প্রোডাক্টের উপর ভিত্তি করে আমার কত টাকা প্রফিট হয়েছে, এই প্রফিটটা আর যেটা বের করার জন্য আমার এই সিকোয়েন্সটা নিয়ে কাজ করা। আমার টোটাল এত টাকা, এই এই পরিমাণ জিনিস আমার ইয়ের ছিল, মানে আর এন্ড এর মধ্যে প্রোডাক্ট ছিল। আর আমার আর টু স্কোয়ার মানে আমার কোম্পানিতে ধরেন যতগুলো লোক কাজ করে, যত কিছু আছে, এভরি কস্ট বাদ দেওয়ার পরে আমার এই পরিমাণ টাকা আমার কি করছে,
অবশিষ্ট লাভ্য হিসেবে আসছে। এখন আপনার যে লাভটা পাইলেন আপনার যে প্রোডাক্টের উপরে, এটা আপনার মানে কত পার্সেন্ট বা কিভাবে আপনার এই লাভটা আপনি বুঝবেন, এটাকে আমাদের কি কি করতে হবে, একটা গ্রাফের মধ্যে শো করতে হবে। সো আমরা যেহেতু এটাকে একটা গ্রাফের মধ্যে শো করব, গ্রাফের মধ্যে শো করার জন্য আপনার এখানে কয়েকটা রিগ্রেশনের জিনিস ইউজ করা যেতে পারে। যেমন দাঁড়ান একটা বার, এক সেকেন্ড একটা জিনিস দেখে আসি, সব তো মনে থাকে না। দেখেন আজকে মনে ইয়ে করেই করতেছি, মানে নিজে নিজে না দেখেই করতেছি, হয়ে যেতেছে। উম, এই লাইনটার ইম্পোর্ট করতে, এই ইম্পোর্টের লাইনটা কপি করলাম, ঠিক আছে, না নিজে লিখবো বলেন। সমস্যা নাই, করেন, কপি করেন। এই যে এই বান্দারে তো আমরা আজ এর আগের টানা কয়েকটা ক্লাসেই ওরে আমরা প্রিন্ট করে আসছি, মনে আছে তো? হ্যাঁ, ম্যাট্রিকে কাজ করতে চিত্র টিত্র নিয়ে যখন কাজ করছে তখন। হ্যাঁ, আমার কাজটা আমার দেখা নাই, আজকে দেখাইবেন। সো আমরা পিএলটির মধ্যে শো করব, পিএলটি ডট এটাকে আমরা যে শো করবো সি এ টি টি স্কেটার, স্কেটারের মধ্যে শো করব এক্স টেস্ট, টিইএসটি টেস্টের ভ্যালু গুলাকে নিব। এরপরে আমি এখানে আবার টেস্ট ওয়াই টেস্টের ভ্যালু গুলাকে নিব। আর এই ভ্যালু গুলাকে যে আমি নিতেছি এর মধ্যে একটা কালার রাখবো, আর ছোট হাতে রইব। যে কালার নিব কালারের মধ্যে ধরেন আমি এখানে কি কালার দিব, ব্ল্যাক নিলাম এটাকে আমি, ঠিক আছে। ধরেন প্রথমটাকে ব্ল্যাক নিলাম, যে আমার ভিতরে যে বুন্দা বুন্দা যেই পয়েন্ট গুলো হবে ওই পয়েন্টের কালার এটা কিন্তু। স্কেটার নাম দেখেই তো চেনার কথা যে কোনটা কি কাজ করে আমার এখানে। এরপর বুঝতে পারছি। পিএলটি নিব, পিএলটির ভিতরে আমি এখানে প্লট নিব। সো প্লট কি সেটা তো জানেনি। এইখানেও আমি কি করব, এই এক্স টেস্ট, এক্স টেস্ট, এরপর হচ্ছে আমার ওয়াই পেয়ার, পিইআর, পেয়ার, পেয়ার নিব। এর ভিতরে আমি আবার কি করব, ওরও একটা কালার দিয়ে দিব, যে তুমিও একটা কালারে থাকো। ধরেন ওর কালার দিলাম ব্লু, ওর কালার দিলাম কি ব্লু। এরপরে আমি আসেন ধরেন এবার এক্স লেভেল এবং ওয়াই লেভেল আমার দুইটা ছিল না, তো এক্স লেভেলের নাম পিএলটি, পিএলটি ডট এক্স এল এ বি, এল এক্স এল এ বি ই এল লেভেল। এক্স লেভেলের ধরেন আমার যে এক্স এক্স লেভেলটা থাকবে ওইটার আমরা নাম কি দিব, উম, ধরেন আমরা দিলাম দেন ফিউচার ভ্যালু, ঠিক আছে। ওর একটা তো নাম দিব, ওই নামটা দিতেছি আর কি। একটা দিলাম ফিউচার ভ্যালু, পিএলটি ডট, ধরেন আমরা এবার দিলাম ওয়াই লেভেল, এল এ বি ই এল, ওয়াই লেভেল, ওয়াই ভ্যালুর নাম দিলাম, নাম দিব কি, ধরেন আমাদের তো প্রোডাক্ট যখন বিক্রি করতেছি তখন এটা তো একটা টার্গেট থাকে। ধরেন আমরা এখানে পি এ টি এ আর ভি, টার্গেট টার্গেট ভ্যালু, ঠিক আছে। এরপরে আমরা কি করব, আমাদের যে পুরো প্রজেক্ট আছে এটাতে একটা টাইটেল দিতে হবে, যে গ্রাফটা শো করবো গ্রাফের উপর একটা কি দিতে হবে, টাইটেল, TITLE। সো টাইটেল দিতে হলে আমরা টাইটেলের নাম কি দিব, LINE, লিনিয়ার রিগ্রেশন লিখবো না গ্রাফ দিয়ে দিব। আচ্ছা, আর ইজি, আচ্ছা আর ইজি দিয়ে রিগ্রেশন দিয়ে দিচ্ছি। এরপরে আমরা যে এই প্লটটা তৈরি করছি, প্লটটা কি করতে হবে, শো। আল্লাহ জানে কোনো ইরর আছে কিনা, ইরর থাকলে আবার ঠিক করবো, সমস্যা, যাক আলহামদুলিল্লাহ। আমার এটা কি করছে, শু করিয়েছে। হুম, এখন দেখেন আমি যে এই যে লিনিয়ার আর ইজি লিখছি, লিনিয়ার আর ইজি। এরপর আমি এখানে কি লিখলাম, টার্গেট ভ্যালু। আমার এখানে যে টার্গেট ভ্যালু আমার ফিউচার ভ্যালু, এর উপরে আমার ডিপেন্ড করে আমার লিনিয়ার রিগ্রেশনের দাগটা যে দিচ্ছে। সো দাগটা আমার এখানে কি ফিগার আকারে পুরোটা শো করছে। আমি যদি এটাকে একটু ছোট করে দেখাই, আমার এটা পুরোটা কি শো করছে। হ্যাঁ, বুঝছি। এখন এই সেম প্রজেক্টের উপরে যদি আমি এখন এখানে বলি যে আপনি আমার অন্য গ্রাফে দেখান, বা ওই যে লম্বা লম্বা দাগালা যেটা ছিল বিল্ডিং এর দাগ, ওইটা শো করতে বলি, ওইটা কি পসিবল হবে? আচ্ছা, আমি দিব না অবশ্যই, এটা করার কোনো কারণ নেই। আ- কারণ আমি দেওয়ার আগে আমি অবশ্যই এটা করে দেখাবো। আর এইটাতে আমার ওইটার প্রয়োজন নাই, সো আমি এখানে ফাও এটা করতে যাবো এই কথা।
আচ্ছা, এখন যে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি, লিনিয়ার রিগ্রেশনের পুরো ধাপ, এই ধাপটা বুঝতে বা কোনো ধরনের প্রবলেম আছে? যে কোডটা আর কি এখন না, পুরোটা দেখানো হয়েছে, এই কোডটা আমার বুঝতে অসুবিধা আছে? না বুঝতে অসুবিধা নেই। আচ্ছা, যা, যদি মানে গত ক্লাসে যতটুকু সমস্যা ছিল, ওই এই ক্লাসে কি ওই সমস্যাটা সমাধান হয়েছে? মানে কোনো যদি হ্যাঁ। বুঝাতে ল্যাগিং থাকে, ল্যাগিংটা যাতে ক্লিয়ার। আমি মানে গত ক্লাসও পুরো প্রজেক্ট একবার করবো ভাবছি, করি নাই। দেখেন না, করতে গেলে অনেক সময় অনেক কিছু ভুলে যেতে পারি, গ্যারান্টি থাকে না। ধরেন নিজে ঘরে বসে যখন নিজেরা প্রজেক্ট করব বা করবেন, তখন দেখবেন আপনি কোনো ধরনের প্রবলেম পড়লে আপনি অনলাইন আছে বিভিন্ন জায়গায় চলে যেতে পারবেন, সার্চ দিতে পারবেন, দেখতে পারবেন। এটা কিন্তু কোনো সমস্যা হয় না। আর যেহেতু আমি এখানে অলরেডি একটা দেখে দেখে আরেকটা করতেছি না, কারণ আমার এখানে পিসি তো অত কাপড় দিয়ে ঢাইকা রাখছি। কারণ টেবিলে বসে রাখলে ল্যাপটপ চালাইলে পিসির ডিসপ্লে দেখা যায় না, ল্যাপটপের ডিসপ্লের কারণে। আচ্ছা। আর আমার পিসিতে সত্যি কথা বলতে আমার অ্যানাকোন্ডা মানে আমার কোডিং রিলেটেড কোনো কিছু আমার পিসিতে নেই। তো যার কারণে পিসি বন্ধই পড়ে থাকে, শুধুমাত্র ওই যে রিসার্চের যে কাজগুলা করি, ওই প্রজেক্টের কাজগুলা ধরেন পিসিতে করি, দেন পিসি থেকে তো তখন এটাকে আবার রাইটিং এ যখন নিতে হয় তখন কম্পিউটারে নিয়ে যায়, কারণ ল্যাপটপে টাইপিং স্পিডটা আসে না, যে টাইপিং স্পিডটা আমার কম্পিউটারে আসে। মানে কম্পিউটারে ভুল হওয়ার সম্ভাবনাটাও কম থাকে। তাইলে এই পুরো প্রজেক্টটা আমরা দেখছি। আপনার যদি আমি দেখাই এখানে একটা যে আহ, আমাদের যে ইয়েটা আছে, ড্রাইভটা আছে, ফোল্ডার, ফোল্ডারের মধ্যে এই এমএল, এখন যেহেতু এমএল চলতেছে, দেখেন এমএল এর প্রথম দিন আমি যে স্লাইড দেখাইছি সেই স্লাইড গুলো আছে, কোড যেগুলো আমি এখন পর্যন্ত পড়ছি সবগুলা কোড এখানে ডেটা সেট দেওয়া আছে, ডিসিশন ট্রির একটা দেওয়া আছে, এরপর লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন দেওয়া আছে, ঠিক আছে। এরপর আপনি যদি এখানে দেখেন আমাদের সুপারভাইজ মেশিন লার্নিং এ আমি আজকে যে স্লাইডটা দেখাইছি সেই স্লাইডটাও আমার এখানে দেওয়া আছে, এখানে স্লাইড গুলো আমি এখানে দিয়ে দিছি যাতে মানে বুঝতে যাতে অসুবিধা না হয়। এরপরে আমি এই জিনিসের সাথে আমরা যেহেতু লিনিয়ার রিগ্রেশনটা দেখতেছি, তাই না? তো লিনিয়ার রিগ্রেশনটা আজকে মানে যে অ্যালগোরিদমটা দেখতেছি ওইটা যেন আমাদের পুরোটাই কমপ্লিট হয়ে যায়, এই জন্য আমরা এখানে ধরেন এই মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন যেটা আছে ওইটা সম্পর্কে আরেকটু দেখি কেমন। কারণ আমাদের সিম্পল যেটা আছে সিম্পলটা আচ্ছা। আমরা কোডিং ইয়া সবকিছুতে আমরা সিম্পলটা দেখতে পারবো, কিন্তু মাল্টিপলটা আমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট। সো আমাদের যেহেতু এই আবার এইটা এমন ভাইবেন না যে কোডিং করার পরে দেখাইতেছি, কোডিং করার পরে না, এটার সাথে কোডিং এর রিলেশনটা তেমন একটা নাই। কারণ মাল্টিপল রিগ্রেশন জিনিসটা একটু যখন আমরা দেখাবো তখন বুঝবেন যে মাল্টিপল জিনিসটা আসলে কি। আর নাকি একটা কোশ্চেন করি, যেমন এর আগে আমি মানে একজন আমার এটা বললো যে আমার ক্লাসগুলো ইংলিশ হওয়ার কারণে মানে অনেক ক্ষেত্রে আমি ইংরেজিতে বলার কারণে নাকি কিছু ল্যাকেজ থেকে যায়, ওই কারণেও কিছু প্রবলেম হয়, এরকম একটা কথা শুনছিলাম। আপনার কি কোনো সমস্যা হয়? ধরেন ইংরেজি তো আমরা সবসময় বলি না, আমি ইংরেজি বলার পরেও ওইটাকে বাংলায় বুঝিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি যাতে কোনো ধরনের প্রবলেম না থাকে। পুরা হয়তো ক্লাস আমার, জি, পুরা ক্লাসটা থাকে না। আজ যেখানে থাকে আমার পক্ষ থেকে সমস্যা নাই। ওকে। আচ্ছা, তো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা আমি একটু আগেই একটু করে বলছিলাম, কি বলছিলাম মনে আছে? হ্যাঁ, অনেকগুলো একসাথে নিয়ে কাজ করবো। আজকে আমরা যখন একটা একসাথে নিয়ে। মাল্টিপল কলাম এবং মাল্টিপল রো নিয়ে কাজ করব, তখন আমাদেরকে এই লিনিয়ার হ্যাঁ। রিগ্রেশনের মধ্যে মাল্টিপল রিগ্রেশনটা নিয়ে কাজ করতে হয়। এখন আমি যে কথাটা বলছি ওই কথাটাকে এখানে একবার দেখেন, B0 B1 B2 B3 Bn এন পর্যন্ত, তার মানে কি মাল্টিপল কলাম হইছে। নিচেরটা যদি আমরা নিচের ভ্যালু গুলো চেক করি, মাল্টিপল রো বা কলাম আমার এটা আছে, আছে। এখানে কিন্তু মাল্টিপল দুইটা না, এরা তিনটা দিয়ে পরে, চারটা দিয়ে পরে কি দিছে এন, এন মানে কি পরবর্তীতে আরো আমার আছে, ডট ডট দিয়ে তা বুঝিয়ে দিছে। তো আমার যখন এরকম ভ্যালু গুলা থাকে এরপর আরেকটা জিনিস হচ্ছে আর এন ডি।
R&D স্প্রিড, আর এন্ড ডি স্প্রিডে কি? এই দাঁড়ান এক সেকেন্ড। ও না, এটা তো আমি আমার এটার উপর ডিপেন্ড করে দিছি, তাহলে তো ঠিকই আছে, কারণ এই যে আমার যে কোডটা ছিল, এই কোডের মধ্যে আপনি দেখছেন, ডেটা সেটের মধ্যে দেখছেন আর এন্ড ডি স্পিড, অ্যাডমিনিস্ট্রেটর, মার্কেটিং স্পিড, স্ট্যাটাস আর প্রফিট, এইখানেও সেম জিনিসগুলোই আছে, দেখছেন? আছে। হ্যাঁ। টোটাল 50টা সেট হুম। দেওয়া আছে, মানে আমি যে প্রজেক্টটা করছিলাম ওই ডেটা সেটটার উপর ডিপেন্ড করে আপনি আমার অন্যান্য গুলো চেক করলে দেখবেন উপর দিয়া ইয়া ইয়া লেখা থাকে, কোন ওয়েবসাইট থেকে আমি নিয়ে আইছি ওইটা, ওইটা লেখা থাকে, এগুলোর মধ্যে এই জিনিসটা আপনি পাইবেন না। আছে নিচে, উপরে নিচে নাই, কারণ এটা পাইবেন না, এটা নিজের তৈরি করা হুম। তো কারণ। এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার মেইন রিজন হচ্ছে, ধরেন অনেক সময় আমি সবকিছু এক্সপ্লেন দেখা যায় করা যায় না, কিছু জিনিস মিস হয়ে যেতে পারে। আপনারা যখন পরবর্তীতে ওইটা যদি একবার রিডিং করে দেখেন, তাহলে আপনারা এটা পড়লে এটা অবশ্যই বুঝতে পারবেন বা ধরতে পারবেন, ক্যাচ করতে পারবেন যে কোন কোন জিনিসগুলো এখানে অ্যাডভান্স আছে। যদি কোনো কিছু এমন পান যেটা আপনি বুঝতেছেন না, পরবর্তী ক্লাসে যদি বা পরবর্তী যে কোনো সময় যদি আমাকে ওইটা নিয়ে কোশ্চেন করেন, তাহলে আমি ওই জিনিসটা আবার আপনাদেরকে কি এক্সপ্লেন করতে পারবো বা বুঝিয়ে বলতে পারবো, যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। সো এইখানে দেখেন, আমরা যে লিনিয়ার রিগ্রেশনটা করছি, এটা একটা কি মাল্টিপল রিগ্রেশন ছিল, এটা তো আমরা ডেটা সেট দেখেই বুঝতে পারছি, তাই না? কারণ আমার এই সেম হ্যাঁ। ওয়ার্ড হচ্ছে দুইটা মাল্টিপল থাকে। এখন সেম জিনিসটা, এই সেম প্রজেক্টটাই আপনারা যদি এখন আমি ডেটা সেট দুইটা দিই, তাহলে কি আপনি পারবেন না? সেম কাজই করবেন, শুধু ডেটা সেটটা ভিন্ন হবে, তাই তো? নাকি এখানে অন্য কোনো কাজ করতে হবে? আরেকটা জিনিস আপনাকে একটু না, চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে আপনার যে এক্স ভ্যালু আর ওয়াই ভ্যালুর মধ্যে ভিতরে যে আমাদের আর এন্ড ডি স্পিড অ্যান্ড প্রফিট, ওইখানে তো দুইটা থাকবে, তো ওই দুইটাই হবে, তাই না? এইখানে তো আর চেঞ্জের কিছু নাই। যখন মাল্টিপল থাকবে তখন আপনাকে বুঝতে হবে আপনার প্রোডাক্ট অনুযায়ী কি প্রফিট খুঁজতেছে নাকি অন্য অন্য কি খুঁজতেছে, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। সো মাল্টিপলে এই জন্য আমরা এই জিনিসটা দেখে দিচ্ছি। আর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন এইটাকে আবার আপনি এমএলআর দেখে ভয় পাবেন না, ম্যাক্সিমাম জায়গায় দেখবেন এমএলআর ইউজ করা, এমএলআর মানে হচ্ছে সেম জিনিস। আর আমরা যে প্রজেক্টটা করছি, এই প্রজেক্টটা করার জন্য কিছু স্টেপ বাই স্টেপ এখানে মানে এক্সপ্লেন করা হয়েছে। যেমন ভেরি ফার্স্ট স্টেপ হচ্ছে ডেটা প্রি প্রসেসিং, আমরা ডেটা প্রি প্রসেসিং করছি, মনে আছে? এরপরে ডেটা প্রি প্রসেসিং এর জন্য আমাদের কি কি লাইব্রেরি প্রয়োজন হয়, আমাদের নামপাই প্রয়োজন হয়, মাটিলিয়া প্রয়োজন হয়, পান্ডাসটা প্রয়োজন হয়। কেমন কি মেসেজ সাউন্ড করলো দেখলাম। এই যদি ক্লাস কেটে যাওয়ার সম্ভাবনা টম্বনা থাকে তখন জানাবেন। তো দেখেন, আমরা এখানে ইম্পোর্ট লাইব্রেরি গুলো এখানে কাজ করছি, এরপর আমাদের যে ভ্যালুটা আছে সেই ইম্পোর্ট ডেটা সেটটারে আমরা এখানে ডেটা সেটটারে কি করছি, লোড করছি। ডেটা সেটটাকে লোড করার পরে ডেটা সেটটাকে ওনারা এইভাবে দেখাইছে, ঠিক আছে? মানে এইখানে যে চিত্রটা দেখাচ্ছে এটা হচ্ছে কালার করে আপনাকে বোঝার জন্য এইভাবে দেখানো হয়েছে। সো এইখানে যে বোঝানো হয়েছে, এখানে আসলে কি বোঝানো হয়েছে এইটাও নিচে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। এরপরে আমরা যে ভ্যালুয়েবল গুলোকে নিতেছি, এইখানে দেখেন ওনারা কিন্তু আর কিছু চেক করা করে দেখানো হয় না আমাদের এইখানে। এইখানে আমাদের কোন ভ্যালু থেকে আমরা শুরু করতেছি, কার কাজ পর্যন্ত যাইতেছি, এই জিনিসটা আমাদের এখানে বোঝানো হয়েছে। এরপরে আপনি যদি আমাদের যে টোটাল ভ্যালু গুলো আছে ওনাদের মতো করে যদি আপনি এইভাবে, মানে আমাদের এইখানে যেটা দেওয়া আছে এইভাবে যদি আপনি ভ্যালু গুলারে প্রিন্ট করেন, আপনার ভ্যালু গুলো আসবে কিভাবে? অ্যারে আকারে এইভাবে। এখন এইভাবে দেখতে সুবিধা নাকি আমরা যেভাবে হেড দিয়া দেখছি এইভাবে দেখতে সুবিধা? কোন ভাবে দেখতে আমাদের জন্য সুবিধা হয়? সো আমরা অবশ্যই এইভাবে দেখলে, আমি যেভাবে ক্লিয়ারলি যেটা বুঝতে হেডের পারতেছি, দিয়ে না, এইভাবে অ্যারে দিলে আমরা সেইভাবে ক্লিয়ার যেটা হতে হেড দিয়ে পারি না। আমার এখানে 50টা ডেটা শো করা হয়েছে। এরপরে আমাদের এখানে যে ভ্যারিয়েবল গুলোকে দেওয়া হয়েছে এই ভ্যারিয়েবল গুলো লেভেল চেক করছে, আমরা লেভেল চেক করি নাই, লেভেল চেক করার আমার প্রয়োজন হয় না, ওইটা দেখানো হয়েছিল। এরপর হয়েছে আপনার যে আমরা যে নামপাই অ্যারে নিছি, নামপাই অ্যারে দিয়া কিছু মডিফাই, ওনারা কিছু মডিফাই করছে যেটা আমাদের মডিফাই এর প্রয়োজন হয় নাই, কারণ আমাদের ডেটা অলরেডি ঠিক ছিল, আমরা যতবার প্রিন্ট করে দেখছি সেটা ঠিক ছিল। এরপর দেখেন ট্রেন ডেটাটাকে যখন ট্রেন করা হয়েছিল, ট্রেন করার পর আমার ডেটাটা যেভাবে দেখা যায় আর কি, এখানে কিন্তু আমরা কিন্তু ট্রেন করার পর আমাদের আলাদাভাবে শো করিনি। শো করা আসলে এটা শো করতে গেলে দেখা যায় যে আরো কিছু অ্যাডভান্স লেভেলে যাওয়া লাগে। সো এইখানে যেহেতু আমরা এক্সেল ফাইলের মধ্যে এই জিনিসটা তৈরি করছি, এই কারণে এইভাবে দেখানো হয়েছে। আপনার টোটাল ডেটা সেট ধরেন এইটা, ঠিক আছে?
এইটা থেকে আপনি যখন ডেটাটাকে এই ট্রেন করবেন, ট্রেন করার পরে টেস্টের জন্য আপনি দিবেন, তখন এইভাবে ভ্যালুগুলোকে সে তার মধ্যে নিয়ে নিবে। ঠিক আছে? এইভাবে সে ভ্যালু গুলাকে নিয়ে নিবে, এরপরে সে কি করবে, এটা টেস্টিং করার জন্য সেই ভ্যালু যেগুলো থাকবে সেইগুলো থেকে আবার ডিপেন্ডিং করে টেস্টিং ভ্যালু গুলারে আলাদাভাবে ডিফাইন করে নিবে। এগুলো কিন্তু আপনি দিয়ে দিবেন না, আমরা অলরেডি কোডে বলে দিছি র্যান্ডম। মনে আছে তো? এই যে দেখেন আমাদের হ্যাঁ, এখানে মনে আমি আছে। কোন জায়গায় যে লিখছিলাম র্যান্ডম, ভুলে গেছি তো। আর এক জায়গায় র্যান্ডম লিখছিলাম। উম, এই খুঁজে পাই না কেন র্যান্ডম। আমার তো মনে আছে র্যান্ডম লিখছি, আমাদের খুঁজে পাইতেছি না। রিশেপ করছি, এই যে র্যান্ডম স্টেট দিয়ে দিছি, সরি। আমরা এখানে কি র্যান্ডম দিয়ে দিছি, যার কারণে আমাদেরকে বলার দরকার নাই আমরা এইভাবে বসে বসে সিলেক্ট করার। ও র্যান্ডমলি সিলেক্ট করে দিবে, র্যান্ডমলি আমাদের ওটা দিবে। এরপর আমাদের যে যেই ডেটা সেটটা নিছি সেটাকে আমরা ট্রেন করার পরে এখানে, এরপর আমরা এখানে কি ট্রেনিংটা সেট করছি, ট্রেনটাকে সেট করে নিছি যে কিভাবে কাজ করবে। ওনারা ওনাদের মতো করে একরকম ভাবে করছে। আমরা এখানে ডাইরেক্ট সিম্পল ভাবে, এত কঠিন সিস্টেমে আমার যাওয়ার দরকার নাই, সিম্পল ভাবে আমি রিগ্রেশন লিখে দিছি, আমার ট্রেন হয়ে গেছে, আমার দরকার নাই তো এত প্যারা নেওয়ার। এরপর আমার যে ওয়াই পেয়ার আর হচ্ছে ওয়াই টেস্ট যে ডেটা গুলোকে আমি নিছিলাম, মনে আছে তো? এইভাবে যে ওয়াই পেয়ার দিয়ে আমরা এগুলোকে প্রেডিক্ট করছিলাম, প্রেডিক্ট করলে তখন এইভাবে তারা জিরো ইন্ডেক্স ধরে নিজেদেরকে নিয়ে নেয়, যেহেতু এটা র্যান্ডমলি তখন এটা ভিতরে র্যান্ডমলি কাজ করে। এরপর আমাদের এই টেস্ট স্কোর আর ইয়ার স্কোর যেটা আছে, ওইটা ওনাদের আসছে আরেক রকম, কারণ ওনাদের সাথে হচ্ছে আমাদের কোড মিল আছে, ওনাদের কোডের সাথে আমাদের কোড মিল নাই, যার কারণে এটা ওনাদেরটা একরকম আমাদেরটা আরেক রকম আসছে আর কি। ওনাদের আসছে 95 দশমিক এত, 95, এরপর 93 এত, আমাদের আসছে অনেক বড়। এই যে মাল্টিপল ডেটা শেষ, ধুর, এটা কাটি না, অতিরিক্ত একটা দিয়ে দিছি আবার। তাহলে আমরা যে জিনিসটা, আমি আসলে যে জিনিসটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি, ওই জিনিসটা আমি আসলে বলতে পারতেছি না কত পার্সেন্ট আমি বুঝাতে পারছি, বাট যতটুকু বুঝেছি অতটুকুর মধ্যে আপনার কি কোনো জায়গায় বুঝতে বা কোনো ধরনের প্রবলেম মনে হচ্ছে? দেখেন, আপনি যদি এখন ক্লিয়ার হন, যদি এখন ক্লিয়ার হয়ে যান, তার মানে হচ্ছে আপনার আর সমস্যা না, হবে না, পরবর্তীতে কাজ করতে গেলে আর সমস্যাটা হবে না। এখন আমাকে ওই গত ক্লাস, এর আগে আমরা যে কাজগুলো দিছি ওই কাজগুলো কি আপনার কমপ্লিট হয়েছে না করেনি নাই? আসলে কমপ্লিট হয়েছে বললে ভুল হবে। না, করতে বসছিলাম, আধা ঘন্টার মতো দেখছিলাম। এই তো। এইভাবে করলে হবে না, কাজ কিন্তু আমাদের সুন্দরভাবে কমপ্লিট করে যেতে হবে। ধরেন আমি এই জিনিসটা এখন দেখাইছি, আপনি এই জিনিসটা পুরোটা নিজে করেন একবার, চেষ্টা করেন না দেখে করা, যদি পসিবল প্রবলেম হয় তখন একবারে একটু একটু দেখবেন, একটু একটু না দেখবেন, প্রয়োজনে পুরোটা একবার দেখেন, একবার দেখে দেখে পুরোটা করেন। এরপরে নিজে অনলাইন থেকে কিভাবে ডেটা নেবেন ওইটা যদি লাগে, লিনিয়ার রিগ্রেশন, তাই তো আমরা আমাদের কাজ কি লিনিয়ার রিগ্রেশন নিয়ে কাজ করতেছি না? আসেন, এই লিনিয়ার রিগ্রেশন, হুম। লিনিয়ার রিগ্রেশন মেশিন লার্নিং, এরপরে এইখানে দিয়ে দেই ডেটা সেট। ঠিক আছে? আপনি যদি ডেটা সেট দেন, দেখেন কাগেল আসছে, এরপরে এইখানেও কাগেল আসছে, এইখানে আরেকটা আসছে, এরপরে এইদিকেও আরো কয়েকটা আছে। আপনি যে কোনোটায় যান, আপনি কাগেলে যান, যেহেতু কাগেলের লিঙ্ক আছে কাগেলে আসছি, ধরেন এই যে আমার কতগুলা ডেটা সেট এখানে আছে, যে কোনো একটা ডেটা সেট ধরেন আপনি নিবেন। ঠিক আছে? আপনি এটাতে যান, এইখান থেকে আপনি এই যে এই যেটা আছে, এই যে কার্ডস ডট সিএসভি, এর ভিতরে আপনার কি ডেটা সেট গুলো আছে, এই যে নিচে দেখেন, তাকায় দেখেন, আমাদের ডেটা সেট গুলো এখানে কি সিরিয়াল নাম্বার আছে, কারের নাম আছে, কারের, এরপরে কোন ইয়েতে আছে, কত সালে এটা আছে, কত হার্টজে আছে, এরকম আমাদের কি এগুলা তাদের সিরিয়াল অনুযায়ী, এই যে কার আইডি, ব্র্যান্ড, মডেল, ইয়ার, এরপর এরকম আরো অনেকগুলা সহ এখানে টোটাল 10/13, মানে তাইলে বুঝে নেন কতগুলা কলাম এখানে আছে। এটা বিশাল একটা ডেটা, এটা কি বিশাল একটা ডেটা সেট, এখানে বিশাল না, এখানে 100টা দিচ্ছে, আর কলাম আছে 13টা। সো আপনি এটা ডাউনলোড করেন, এই ডেটা সেটটা আপনি ব্যবহার করেন আপনার প্রজেক্টে, তাই না? এই আর সমস্যা তো নাই। কাজ করতে করতে যখন আপনি যত বেশি এগুলারে নিবেন এবং কাজ করবেন, তত বেশি আপনি শিখতে পারবেন। এইটাকে আপনার সে ডাউনলোড করার জন্য কিছুই করা লাগবে না, এই যে এখানে ডাউনলোড বাটন আছে, ডাউনলোডে ক্লিক করলে এটা অলরেডি ডাউনলোড হয়ে যাবে, দেন ওইটারে আপনি আপনার মতো করে প্রয়োজনে নাম চেঞ্জ করে নেবেন। এটা কিন্তু অলরেডি সিএসভি ফাইলে তৈরি করা।
এই যে দেখেন কার্স ডট সিএসভি, সিএসভি ফাইলে অলরেডি তৈরি করা আছে। আপনাকে এখানে আর কোনো কিছুই করতে হচ্ছে না। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ দিতেছি, কেমন? হ্যাঁ। রেকর্ডিংটা বন্ধ দিলাম।